গুড মর্নিং এভরিওয়ান। ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। আজকে শনিবার সকালে নিয়ে এলাম আমাদের একটা গত দিনের ব্লগ। সকালটা শুরু হয় আমাদের একটুখানি অ্যাক্টিভিটি দিয়ে। পটুর জন্য এই স্পিচ গিয়ারের নতুন একটা স্পিচের টুল কিনেছি আমরা। এটা দিয়ে ও স্পিচ থেরাপি করাতে বলেছেন স্কুল থেকে, তো সেই কারণেই এটা কিনলাম। এটা অ্যামাজন থেকেই কিনেছি। দাম ওই 2500 সামথিং, 2600 মধ্যেই। এই জিনিসটা কীভাবে ইউজ হয় আর কেনই বা ইউজ করছি? আসলে এই জিনিসটা হচ্ছে একটা টুল যেটা ব্যাটারিতে চলে। এখানে ওই মুখটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রেশার পয়েন্টগুলো আছে। আসলে এইগুলো আমাদের বাচ্চাগুলোর জন্য ভীষণ দরকারি। ওদের তো অনেক ধরনের সেন্সিটিভিটি থাকে, আপনাদের আমি অনেক দিন ধরেই বলি। এবং সেটা যখন ওরা দীর্ঘদিন মানে বছরের পর বছর কথা না বলে, তখন ওদের কথা বলার জন্য যে মাসলগুলো থাকে না, আমাদের ধরুন মুখের মধ্যে, জ লাইনের চারপাশে, মাড়িতে, ঠোঁটে, সেইগুলো খানিকটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সেই কারণেই এই ধরনের টুল আমাদের ইউজ করতে হয়। এগুলো ওই একটা ভাইব্রেশন ক্রিয়েট করে ওই মাসলগুলোকে আবার ব্রেনের সাথে কানেক্ট করে। আমি যতটুকু যা জেনেছি আপনাদের বলছি, সবটাই আমার থেরাপিস্টের কাছ থেকে। এটা ইউজ করার নিয়ম হচ্ছে দুটো গালের পাশে, জ লাইনে, ঠোঁটে, দাঁতে, মাড়িতে এবং ভিতরে মানে চিকের ভিতরের যে অংশটা সেই জায়গাটায়। এইভাবে আমরা ওদের ইনঅ্যাক্টিভ মাসলগুলোকে অ্যাক্টিভ করে তুলতে পারি, যাতে এগুলো ও যখন কথা বলার চেষ্টা করবে, যেটা অবভিয়াসলি করে এখনও, কিন্তু ওর সঠিক ওয়ার্ডটাও ফর্ম করতে পারে না। তো সেই কারণে এইগুলো ওর মাসলটাকে ব্রেনের সাথে আস্তে আস্তে কানেক্ট করবে। অবশ্যই আপনার থেরাপিস্ট সাজেস্ট করলে তবেই এগুলো ইউজ করবেন। আমাকে আমার থেরাপিস্ট সাজেস্ট করেছেন বলেই আমরা এটা কিনেছি। এই যে যখনই আমি এটা ইউজ করছি, দেখছেন ও বারবার কানে হাত দিচ্ছে, কারণ এটা একটা অদ্ভুত ভাইব্রেশন ক্রিয়েট করে, আর ওর ডিসকমফোর্ট ফিল করছে বলেই কানটা হাত দিচ্ছে। এটা কিভাবে ইউজ করতে হবে আমি এক হাতে তো সঠিকভাবে দেখাতে পারছি না। এটার ওপরে পরে আমি একটা ডিটেলড ভিডিও বানাবো, সেটা শর্টসে দিয়ে দেবো। যদি কারো স্পিচ থেরাপির দরকার হয়, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। প্রতিদিন সকালবেলা স্কুলে যাওয়ার আগে স্নান টান করে একদম রেডি হয়ে গিয়ে তারপরে পটুর এই থেরাপিটা করাই। এটা ইউজ করার পরে, যেহেতু মুখের ভেতরে ইউজ করা হয়েছে, এটা জল দিয়ে একটু ধুয়ে রেখে দিলাম। এরপরে গোবিন্দভোগ চালের ভাত, অল্প একটু ঘি ছড়িয়ে ডাল আর আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেওয়া। এটা খেয়েও যায়, কারণ ওই জিএফসিএফ ডায়েট যেটা অটিজমের জন্য থাকে, মানে গ্লুটেন ফ্রি আর ক্যাসেন ফ্রি, সেটা আমরা অবভিয়াসলি ফলো করি অনেক দিন ধরে। আর ঠিক সেই কারণেই যতটা সম্ভব আটা ময়দার জিনিস থেকে ওকে দূরে রাখি। তবে 100% যে পারি তা তো নয়, বারবার আপনাদের বলেওছি। ছেলেটা আলুর পরোটা, রুটি, লুচি খেতে বড্ড ভালোবাসে, তাই মাঝে মাঝে একটু ছক ভেঙে, নিয়ম ভেঙে ওকে দিই। মায়ের মন তো, নিজেরা ওর সামনে বসে খাবো বা আমরাও বছরের পর বছর খাবো না, এটা তো হয়েই ওঠে না। অন্তত বাড়িতে যদি নাও বানাই, নেমন্তন্ন বাড়িতে গিয়ে তো খেতেই হয়। ওকেও তো জীবনের সমস্ত পাঠটা দিতে হবে, সেই কারণে মাঝে মাঝে একটু দিই। এই স্কুলটা বৈদেহী স্কুলের থেকে 8 ঘন্টা পরে শুরু হয় তো, আর যেহেতু অতটা দূরত্বে আমাদের যেতেও হয় না, তাই সকালবেলা বেশ খানিকটা সময় হাতে পাচ্ছি জানেন। সেই সময়টা ওকেই দিই পুরোটা। ওর থেরাপি, ওকে নিজের হাতে খাওয়ানো, যেগুলো বৈদেহী স্কুলেও যাওয়ার সময় আমি ঝট করে করিয়ে দিতাম। যাই হোক, ছেলেটা স্কুলে রওনা হয়ে গেছে। এখন এই মৌরি বাটার প্রসেস চলছে। মৌরি বাটা দিয়ে আজকে বানাবো কই মাছের ঝোল। ঝোল না বলে ঝালও বলা যায়,
কারণ এটা খুব বেশি ঝোলঝোল হবে না, একটুখানি মাখা মাখাও হবে। মৌরিটা প্রথমে একটুখানি গুঁড়ো করে নিলাম, একেবারে ড্রাই। তারপরে এটার মধ্যে একটু জল আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। এটা শিলে বাটলে সব থেকে বেশি ভালো হয়। আমি যেহেতু শিলে বাটতে পারিনি, আর মৌরি বাটাও ভীষণ টাফ, তাই জন্য ভাবলাম ছাঁকনিতে একটুখানি ছেঁকে নিই বাটার পরে। কই মাছ মৌরি বাটা দিয়ে ঝাল, এই রান্নাটা এন্টায়ারলি আমার শ্বশুরবাড়ির, আর আমার বরেরও বড্ড পছন্দ। আমি জীবনে খাইনি, শুনিনি, বিয়ের পরে এই জিনিস প্রথম দেখা। তবে কই মাছের সঙ্গে কিন্তু আমার একটা অনেক পুরনো যোগাযোগ আছে। এই যে মৌরিটা বেটে রেখেছি, আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কাও একটু বেটে নিয়েছি। এবার কই মাছটা ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে সেই পুরনো দিনের একটা কথা শেয়ার করি। আমাদের বাড়ির লাগোয়াই ছিল একটা ঝিল, রামলাল আগরওয়ালা লেনের ঝিল। বর্ষাকালে যখন জলে ভরে সেই ঝিল ছাপিয়ে উঠত দুকুল, আমাদের উঠোনেও ভরে যেত সেই জল, আর জলের সঙ্গে উঠে আসতো অসংখ্য কই মাছ। আমার মা হাতে গামছা জড়িয়ে সেই কই মাছগুলো ধরতেন, এবং লোহার বালতিতে শিল চাপা দিয়ে সারা রাত তাদের রেখে দেওয়া হতো। সারা রাত একটা টুপুং টুপুং করে শব্দ হতো সেই বালতির মধ্যে থেকে, আর পরের দিন রান্না হতো সেই কই মাছ। সেই স্বাদ আমি আজও ভুলব না, আর ভুলিনি বলেই এই নতুন কেনা কই মাছ আমি খাই না। ঠিক যেমন আমাদের বাড়ির আম গাছটা কেটে দেওয়ার পর থেকে পাকা আম খেতে আমার আর ভালো লাগে না। যাই হোক, মাছ ভাজার পরে সেই তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো। সমস্ত মানে বেশি কিছু নয়, ওই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এটা ভালো করে কষিয়ে নেব। এই যে আমি অভিমানে কই মাছ খাওয়া ছেড়েছি, সেটা তো সেই ঝিল জানেও না। আর যে জোড়া আম গাছ কেটে দেওয়ার পর থেকে আমি পাকা আমের থেকে মুখ ফিরিয়েছি, সেটা আম গাছও জানে না। তবে খানিকটা অভিমান আপনাদের ওপরেও হচ্ছে। দেখুন অবস্থা, নট সাবস্ক্রাইবডের সংখ্যাটা দেখুন। ওই তো মোটে 1-1.5 ভিউ, তার মধ্যেও 50% যদি নট সাবস্ক্রাইবড লোকজন দেখে থাকেন, তাহলে কেন? আমার ব্লগগুলো কি সত্যিই খুব খারাপ, দেখে সাবস্ক্রাইব করার মতো নয়, তাই আপনারা দেখছেন না? বড্ড অভিমান হয় আপনাদের ওপর, জানেন। যাই হোক, অভিমান করে তো আর ভিডিও বানানো ছেড়ে দিতে পারি না, এ আমার চলতেই থাকবে। টমেটো বাটা কষানোর পরে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠার পরে ভাজা কই মাছগুলো দিয়ে দিলাম। এগুলো এবার বেশ খানিকক্ষণ ধরে ফোটাতে হবে। কই মাছ তো একটু শক্ত টাইপের, ওই আমাদের পাবদার মতো বা ভেটকির মতো নয় যে সহজেই ভেঙে যাবে, তাই এটা বেশ খানিকক্ষণ ধরে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে ফোটানোর পরে মোটামুটি তেলটা ছেড়ে এসছে। এইবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব মৌরি বাটাটা। মৌরি বাটাটা দেওয়ার পরে কিন্তু আর একদম বেশিক্ষণ ফোটানো যাবে না, এটা খানিকটা ওই সর্ষে বাটার মতো, বেশি ফোটালেই তেতো হয়ে যাবে। তাই ঝট করে মৌরি বাটাটা দিয়ে একবার একটুখানি এপিট ওপিট করে নেবেন মাছটা। এই মাছটা এপিট ওপিট করতে করতেই ঝোলটা ফুটে উঠেছে। এবার সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসটা অফ করে দেব। রান্না কিন্তু কমপ্লিট। মৌরি বাটা দিয়ে কই মাছের ঝোল একদম রেডি। এবার চলে যাব পটুকে আনতে। এই রান্নাটা একটুখানি সহজই বটে, মৌরি বাটা ছাড়া আর কোনো পরিশ্রম নেই, তাই আপনারাও ট্রাই করবেন। আর ট্রাই করে আমায় একটু জানাবেন প্লিজ কেমন লাগছে।
আমি একটুখানি অন্যরকম রান্নার রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি, যেগুলো সচরাচর ইউটিউবের দুনিয়ায় পাওয়াই যায় না। চলুন এবার বেরিয়ে পড়ি পটুকে নিয়ে আসতে। এই যে পটুমানকে নিয়ে বাড়ি আসছিলাম স্কুল থেকে, রাস্তায় দেখলাম আমাদের বাড়ির থেকে ঠিক 100 মিটার মতো আগে একটা নতুন দোকান খুলেছে আজ, কান্তি সুইটস। কান্তি সুইটসের মিষ্টি কিন্তু ব্যাঙ্গালোরে প্রচণ্ড ফেমাস। আমাদের এই দিকটায় খুব কাছাকাছির মধ্যে এতদিন ছিল না, তাই আজকে দোকানটা খুলেছে দেখে চলে এলাম। দেখুন কত রকমের নোনতা আইটেমও রেখেছে এরা। আমি আগে কান্তি সুইটসের যতগুলো ব্রাঞ্চে গেছি মিষ্টিই থাকতো, তাছাড়া আজকে দেখলাম পিৎজা, প্যাটিস, নানা রকমের হ্যান্ডমেড চকলেটস, স্যান্ডউইচ সবই আছে। এবার একটু দেখে দেখে কয়েকটা মিষ্টি কিনে নেব। খুব বেশি নয়, ওই ছন্দ সুবলের সোনপাপড়ি খুব মিস করে তো, আমাদের সোদপুরে যে সুবলের সোনপাপড়ি সেটা খুব মিস করে, তো এখান থেকে একটু সোনপাপড়ি নিলাম, কয়েকটা গোলাপ জামুন নিলাম, ঠাকুরের একটু লাড্ডু নিলাম, এই আর কি টুকটাক সবই ওই 3-4 পিস করে। তবে ভ্যারাইটি কিন্তু প্রচুর রয়েছে। আসলে আমাদের বাড়ির খুব কাছাকাছি কান্তি সুইটস ছিল না, এটা একেবারে 100 মিটারের মধ্যে খুলেছে। আয়াপ্পানগরের কাছে, হুডি রেল স্টেশন থেকেও খুব কাছে, একেবারে কোডিগ্যালি মেন রোডের ওপরে। আপনারা যারা আছেন এর কাছাকাছি তারা একবার এসে দেখতে পারেন। এটা একটা প্যাটিস নিয়েছি আর 2টো পিৎজা নিয়েছি আমার আর ছন্দকের জন্য। পটুর চিজ খাওয়া বারণ না, তাই ওর জন্য পিৎজা নিয়ে নিই, ও খাবেও না এগুলো, এই আর কি। আর তার সঙ্গে একটা মাওয়া কেকও নিয়েছি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি, কাল দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে।